মন্ত্রী তাপস রায়, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি এবং উত্তর কলকাতা জেলার সভাপতি তরঙ্গ ঘোষ। আমি অনুরোধ করব আপনাদের মোবাইলগুলো সাইলেন্ট করে দেবেন। নমস্কার। পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আপনাদের আজকে সকালে সূচিত করা হয়েছে যে আমরা বিকেলে একটি আমাদের বেলা ছোট সন্ধে বলা যেত, আমরা একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করব। মূলত আমাদের এই আজকে সংবাদ বার্তাতে কারা কারা আছেন ইতিমধ্যে মিডিয়া ইনচার্জ আমাদের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তুষারবাবু জানিয়েছেন, আপনাদের মধ্যে ইতিমধ্যে পরিচয় করিয়েছেন, তাদেরকেও আমার সাথে স্বাগত জানাচ্ছি। বেদনার সঙ্গে আজকে এখানে কিছু ভিডিও ক্লিপ খুব অল্প সময়ের, আমরা 3টি ভিডিও ক্লিপ অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকেও আমরা এটা দেখাতে চাই। সেটা হলো পশ্চিমবাংলায় বিশেষ করে আমাদের হিন্দু সমাজ এবং বাঙালি হিন্দুরা, তারা এবারের যে উৎসবের মরশুম বা পুজোর মরশুম গেল, তাতে মা দেবী দুর্গার পুজো থেকে শুরু করে কার্তিক পুজো মুর্শিদাবাদের বেলডাঙ্গা কিভাবে দুষ্কৃতকারী বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট ব্যাংক বলে পরিচিত করেছেন, সেই গুন্ডা তাদের হাতে কার্যত কিভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান ধর্ম পালনের অধিকার প্রত্যেকের যেভাবে রয়েছে এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যের থাকে না। ইন্টারনাল সিকিউরিটি, ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠানে। আমি আপনাদেরকে জানাতে চাই যে যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ফালাকাটাতে, গার্ডেন নিচে কলকাতায়, হাওড়া জেলার শ্যামপুরে, পরবর্তীকালে লক্ষ্মী পুজো বাদ যায়নি, বজবজে নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো, মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো। এক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানগুলি বৈধভাবে অনুমতি নেওয়া, কিন্তু আমরা সুরক্ষা দিতে পারেনি, রাজ্য সরকার সুরক্ষা দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ওসিআই, সিএসডিপিও, সিআই, এমনকি এসপিসিপিদের এদের কেশাগ্র স্পর্শ করে। কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে,
লিখপু সরকার চলছে। আমরা এই সরকারকে রেখেছি, আমরা চাইলে এই সরকারকে ফেলে দেব, আমাদের সরকার যান এখান থেকে। সেই কারণে পুলিশ সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত পুজোগুলি। এই প্রথম আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে হয়তো 31 সাল থেকে আমাদের এই সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এই অবস্থা আমরা দেখতে পাবো, কারণ যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমাদের ততদিন অপেক্ষা করতে হলো না। আমরা এবারেই দুর্গাপূজায় দেখলাম, লক্ষ্মী পুজোয় দেখলাম, কালী পুজোয় দেখলাম, জগদ্ধাত্রী মায়ের পুজোয় দেখলাম, সর্বোপরি কার্তিক পুজোতে দেখলাম। বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা, সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। বেগুনবাড়িতে হিজুলি কাপাসডাঙ্গা এলাকায় রাস্তার উপরে বোম্বিং হয়েছে। বেগুনবাড়িতে রবি দত্তের বাড়িতে ভাঙচুর, লুট করা হয়েছে, তার নাতির বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে। ওখানে কামাখ্যা মায়ের মন্দির, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। হালদার পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাঙচুর, লুটপাট। ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে। হরেকনগর ভাদুড়ি পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, প্রচুর আহত হয়েছেন। নপুকুরে গন্ডগোল হয়েছে। বেনাদ হয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের। নিমাই রুজু, সুরজিৎ স্বর্ণকার, নীতিশ শীল, নিমাই ঘোষ, নন্দদুলাল ঘোষ, স্বাধীন ঘোষ, দুলাল চন্দ্র পাল, লতিকা ঘোষ, মোহিত দে, এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে, আহত করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে। এইরকম অসংখ্য উদাহরণ হরেকনগর ভাদুড়ি পাড়া, মাড্ডা গ্রামে হনুমানজিউ, গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধূলিসাৎ করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে। বেলডাঙ্গা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাহার পাড়াতে গণা হাজরা, সুফল হাজরা, বুদ্ধদেব হাজরা, রুদ্র হাজরা, প্রশান্ত বিতারের বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে। বেলডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুবীর হাজরা, জয়ন্ত কর্মকার, সুপ্রিয় হালদার, দীনবন্ধু হালদার, কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে। ছোট গাড়ি, মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটর সাইকেল গুলো পোড়ানো হয়েছে। বেলডাঙ্গা পুরসভায় রাম সীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল, ধর্মীয় স্থান, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে 80টার মতো। ধর্মীয় স্থান, সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মণ্ডপ 30টা ভাঙা হয়েছে, নয় পোড়ানো হয়েছে। সনাতনীরা ইনজোর্ড হয়েছেন 50 জনের বেশি এবং কম বেশি 500 জন এফেক্টেড হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে। এর বাইরেও 200 দোকান, বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম। গতকাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে 163 ধারা মেনে এলাকায়
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে, গতকাল 18 নভেম্বর লিডার অফ অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন, এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে। 163 এফেক্টেড হয় 4 জনের বেশি গেলে, 5 জন গেলে, তা উনিও রেসপন্স করেননি, মুর্শিদাবাদের এসপিও রেসপন্স করেননি, আমরা আজকে আবার পাঠাবো। গতকাল মুখ্য সচিব মনোজ পন্তকে আজ থেকে, আজ মঙ্গলবার, as early as possible, earliest, আমরা বিজেপি মেন প্রিন্সিপাল অপোজিশন আন্ডার দ্য লিডারশিপ অফ দি এলওপি, আমরা 5 জন এমএলএ উনার টাইম, ডেট এবং ভেন্যু উনি ঠিক করবেন, ওনার কাছে আমরা দেখা করতে চাই। দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল, নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফালাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্করধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছে। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি। এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয়। আমরা 2022 সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি, যে ঘটনায় 22 সালে বিজয় দশমীর নয়, অষ্টমীর দিনই বাংলাদেশের সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল, ভেঙে চুরে তছনছ করেছিল। 9 জন সনাতনী শহীদ হয়েছিলেন, প্রান্ত প্রভু সহ ইসকন প্রচারক, এবং অনেক মঠ মন্দির আক্রান্ত হয়েছিল। পরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল মোহাম্মদ ইকবাল, তিনি এই কাণ্ডটা করেছেন। তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা, কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না। তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে 20-22% এসে গেছে। স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে, সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর ওখানে তো প্রশ্নই নেই, কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল। আমি এখান থেকে দাবি করি, সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো, কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে, বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পিএফআই, সিমি, তাদের হাতে কেন তুলে দেওয়া হবে। আজকে এই যে 500 এফেক্টেড, 50 জন ইনজোর্ড, 200 দোকান আজকে 4 দিন ধরে বন্ধ, লক এন্ড কি, এবং ইন্টারনেট বন্ধ, 163 ধারা ইম্পোজ, কেউ ঢুকতে পারছেন না, বেরোতে পারছেন না। এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত। এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে, সেহেতু লোকাল লেভেলে ওসি, আইসি, এসডিপিও, সিআইরা
প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে এইসব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না। এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্থের কাছে গতকাল আবেদন করেছিলাম, আপনার দেওয়া ডেট, টাইম, ভেন্যু আপনি ঠিক করবেন, নো কন্ডিশন। আমরা অপোজিশনের 5 জন এমএলএ এলওপি লিডারশিপে মিট করতে চাই, বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক, তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন, আইএস, তিনি লিডার অফ অপোজিশনের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত 5টা বাজে কোনো রেসপন্স করেননি। ন্যাচারালি আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা শুনেছি 21 তারিখ অব্দি 163 থাকবে, তারপরে আমরা যাব, সভা করতে নয়, উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ, তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম, পরে আমি জনস্বার্থের মামলা করেছি, যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন, 24 তারিখে ডেট আছে। আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট, 3টে পিল হয়েছিল। সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে, আজকে পার্ট হিয়ারিং হয়েছে, আগামীকাল এখন জানতে এসছে। ওই পার্টটা জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে, বলে দেবেন কালকে আবার আছে, খুব অল্প সময় রিপোর্ট দিয়েছে। আমরা লিগ্যাল সাপোর্ট দেবো তাদের, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করবো। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের 67 জন বিধায়ক আমরা কাঁধে তুলে দিলাম। আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে, তাকে আমরা বিশেষ অনুরোধ করব, আশা করি তিনি রাজি হবেন। মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা 67 জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে, আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব। এই 3টে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। আমি 3টে ভিডিও ক্লিপ দয়া করে সাংবাদিক বন্ধুগণকে দেখতে বলবো। 1 নম্বর, উৎসবের আগে পশ্চিমবাংলার 13.5 বছরের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, যিনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তিনি উৎসবে কি কি হতে পারেন বলেছিলেন, সেটা আপনাদের দেখাবো। দ্বিতীয়, আপনারা দেখবেন আমি এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম যেটা, সেই ভিডিওটা, কিভাবে দুর্গাপুজো থেকে কার্তিক পুজো যা যা ঘটেছে সেটা দেখবেন। আর তৃতীয় একটা ক্লিপ দেখাবো, একজন মৌলবাদীর বক্তব্য, এবং তাতে নিশ্চিতভাবে যে শব্দগুলো যাওয়া উচিত নয় সেই শব্দগুলোতে অফ থাকছে। আপনারা দয়া করে এই ছোট্ট করে 3টে দেখান। জয় 1 নম্বর। কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে, অলকাতা স্টেট করবার জন্য কোনো দুষ্টু লোক আছে, আমি এদের রাজনৈতিক নেতা বলতে চাই না। এদের মাথাটাই হচ্ছে
মাথায় হচ্ছে মরুভূমি, শুধু দুষ্টুমি প্ল্যান করে। সেই প্ল্যানটাকে ফেলতে দিতে হবে। আইবি, এসটিএফ এবং পুলিশের যে সোর্স, তাকে খুব স্ট্রংলি কাজে লাগাতে হবে। এই যে কালকে সুযোগ নিয়ে হাওড়ায় ঝড় বৃষ্টির সময় একজনকে মার্ডার করে দিয়ে চলে গেল। এরা এই টাইমগুলো খোঁজে, সুতরাং এই টাইমগুলো ল অ্যান্ড অর্ডারটাকেও ভালো করে গুরুত্ব দিতে হবে। আর টাইম পারমিটকে বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করে, লোকটাকে মরে গেল। সে খারাপ কি ভালো আমার দেখার দরকার নেই, বাট অ্যাজ এ হিউম্যান বিং এটা কেন ঘটবে ঘটনাটা? এইসব ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের আরো অ্যাক্টিভ হতে হবে। তুমি যখন একটা ব্যাপারে কনসেন্ট্রেট করছো, ওরা আর একটা ব্যাপারে সুযোগ নিচ্ছে। আমার দেখতে হবে আমি যখন কনসেন্ট্রেট করবো, আমার ডান চোখটা থাকবে কনসেন্ট্রেশনে, আর বাম চোখটা থাকবে আদার অ্যাক্টিভিটির মধ্যে। এটা মাথায় রাখতে হবে। আর উৎসবের সময় এখানে সন্ধ্যার সময় আমরা মাইক বাজাচ্ছিলাম, গান হচ্ছিল, আরতি হচ্ছিল। ওরা কয়েকজন এসে বলে গেল যে মাইক বন্ধ করো, হলুদ হয়ে যাবে না, ঢাকা যাবে না, কারণ এখানে ওরা নাকি মূর্তি ভেঙে দিবে। এসব বলে গেল, আমাদের পুরো ঠেক দিয়ে গেল। লক্ষ্মী প্রতিমা জিয়াদিনা আক্রান্ত। চলো ঠাকুরটা সবাইকে দেখাবো, মেন রাস্তায় নিয়ে চলো। মেন রাস্তায় নিয়ে চলো, ঠাকুর মেন রাস্তায় নিয়ে চলো। একটা লাইটিং করা ছিল, সেখানে আমাদের নামে একটা
খারাপ গানে হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গা মাটি যেন থরথর করে কাঁপে, বেলডাঙ্গা মাটি থরথর করে এই কাজ করেছে তাদের জন্য শেষ করে দিতে হয়। বেলডাঙ্গা যেন জানেন আমরা অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে। ঠিক আছে, আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে। আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো, অত্যাচারটা বন্ধ হয়নি। গতকাল বেগুনবাড়িতেও অত্যাচার হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ আছে। অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক, এটা আমাদের দাবি। আপনারা একসঙ্গে প্রশ্ন করবেন, আরেকটা ইস্যু শুরু করুন। এটার একটু আজকে যে রায়টা হয়েছে সেটা নিয়ে বলবেন, এটা প্রশ্ন আপনার প্রতিক্রিয়াটা চাইছি, এরকম হিসেবে আপনার প্রতিক্রিয়া। আমি যেটা চাইছি সেটা তো এখনো পাইনি। ওনারা কুইক কালকে রিপোর্ট দিতে বলেছেন। আমি হোপফুল যে সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বারে বারে এগিয়ে এসেছে এক্ষেত্রেও তাই করবে। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয় মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসে। মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল 22 সালে, এখনো 25 জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে। রামনবমীর মিছিলে ডালখোলা, শিবপুর এবং রিসোডাতে যা ঘটেছিল 61 জন জেলে আছে, 2 জন জেলের বাইরে আছে কন্ডিশনাল, সেখানেও এনআইএ দিয়েছিলেন। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি ডিসমিস করে দেয়। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে। সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছে। আমরা সম্প্রতি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট কলফর করেছেন, 24 তারিখ রেখেছেন। উত্তর বাগচি সংযুক্ত সামন্তরা যে মামলা করেছেন গতকাল তারও লিভ গ্র্যান্ট করে তারা হিয়ারিং করেছেন, একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন সাহেব এবং হিরণময় ভট্টাচার্য সাহেব। তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড স্টেট গভর্নমেন্টের রিপোর্ট কলফর করেছেন। আর যেহেতু আয়োজক ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশের যে এক্স হ্যান্ডেলে দিয়েছিল তার কাউন্টার কতগুলো কোশ্চেন আমি করেছিলাম। তার মধ্যে এই যে লাস্ট যে লোকটার ছবি দেখলেন মৌলবাদী, আগুন লাগানোর কাজ করছেন, সবাইকে জড়ো হতে বলছেন আর বেলডাঙ্গাকে শেষ করে দিতে বলছেন, এই লোকটাকেও কোর্ট বলেছেন কি বলেছেন ব্যবস্থা নিতে। এটা বাকিটা ইন ডিটেইলস পিটিশনার প্রস্তুত বাকি আছে, বলবেন। আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড? রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটিআর চেয়েছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট। মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না, মুখ্য সচিব রিপোর্ট দেন না। আমি রাজভবনে আরটিআই করেছি 6 মাস আগে যে রাজ্যপাল কতগুলো রিপোর্ট চেয়েছেন ও কতগুলো উত্তর দিয়েছেন। সেই আরটিআই উত্তরও রাজভবন থেকে পাইনি। এর জন্য রাজ্যপাল দায়ী নয়, রাজভবনের যে কর্মচারীরা আছে যারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে তারা এটা করছেন না। আমি আরটিআই উত্তর না পাওয়ার জন্য আপিলের যে অথরিটি
স্টেট ইনফরমেশন কমিশনার, সেখানে আপিল করেছি। তার টাইম, নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে হায়ার জুডিশিয়ারিতে যাব। কারণ রাজ্যপালের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্য সরকার মানতে বাধ্য নয়, যেমন ঠিক তেমনি রাজ্যপাল মহোদয় সংবিধান অনুযায়ী কোনো রিপোর্ট চাইলে সেটা দিতে বাধ্য। তাই পশ্চিমবঙ্গ সরকার সংবিধানও মানেন না। আগামী 26 তারিখ সংবিধান ডে, যদি বিধানসভায় আলোচনার সুযোগ আসে, সেদিনকে চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে আমরা দেখিয়ে দেব যে তারা সংবিধান ডে পালন করার যোগ্যতা হারিয়েছে। আপনি পুলিশের কথা বলছিলেন, পুলিশের তরফ থেকে টুইট করা হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ খুব কড়াভাবে মোকাবিলা করা হচ্ছে। বারবার যখন বেলডাঙ্গার এই ঘটনা, বিভিন্ন জায়গার এই অশান্তি, তখন শাসক দল বারবার ওই মণিপুরের প্রসঙ্গকে নিয়ে আসছেন বাংলার রাজনীতি। মণিপুরের অশান্ত পরিস্থিতিকে বাংলার রাজনীতিতে নিয়ে আসছে, কিভাবে দেখছি? মণিপুরে যে ঘটছে তাকে তো কেউ সমর্থন করে না। সেখানে ভারত সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে 355 ধারা লাগানো থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছেন। এই রাজ্য সরকারের তো কোনো চেষ্টাই নেই। আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল, ওখানকার ওসিআইসি যারা পুলক রায়ের কথায় উঠে বসে, তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে 3 ঘন্টা পালিয়ে যেতে হতো না। স্কুলে ভেঙে দিয়েছে। স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না, সব ধর্মের লোক পড়ে, ইসলাম বাচ্চারা পড়ে। আজকে বেলডাঙ্গার যে ঘটনা, সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন, তাহলে এই যে র্যাডিক্যাল ফোর্স ধ্বংস চায়, কেটে দিন, জ্বালিয়ে দিন, হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক, এবং এরা 32-33% এরা এই সরকারকে দেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1,000 যদি কাউন্ট করা যায় ভুল হবে। এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন, ওসিআইসি, সিআই, এসডিপিওরা আমাদের বলেন, আমাদের কমিশনারের ক্ষেত্রে এসিপিরা, ডিসিরা, এরা আমাদের কাছে স্যারেন্ডার করে দেন যে আমরা কিছু করতে পারবো না, হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো, আমরা ফাইন আপনাদেরকে করবো, কিছু করার নেই। আমরা কে চাইবে কলকাতা থেকে কালিম্পংয়ে চলে যেতে? কালিম্পংয়ে যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে, নামখানাতে, সন্দেশখালিতে তাকে পাঠিয়ে দিবে? কে চাইবে? তার বাচ্চারা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম স্কুলে, শহরের সব বেনিফিট সে পাচ্ছে, আপনি হলে করতেন না। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি, পশ্চিমবাংলার 80% সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন, এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায়, বাংলাদেশের বর্ডার এলাকা, এরা বারবার বলে, আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে, একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা, 4G আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে, 8 জন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে, বাংলাদেশ। আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর। এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান, ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব। আপনারা কি জানেন যে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি? আপনারা কি জানেন ওই 72টা জায়গা আনম্যান? আপনি ঢুকতে পারেন, বেরোতে পারেন, তার জন্য কিছু লাগবে না। আপনারা কি জানেন গোসাবাতে মোট 11টা দ্বীপ আছে, একটা দ্বীপ বিএসএফ আছে, 10টা দ্বীপে বিএসএফ নেই। জমি দিচ্ছে না। ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে। আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে। আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার,
এই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তার কাজও বারবার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য। এইখানে তো জমি দেবেন। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বনগা পেট্রোপোলে একটা কর্মসূচিতে। আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে, দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি আছি। তো এরা জমি দেবে না, এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। না, এই ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন, তৃণমূলের অভ্যন্তর থেকেও বেশ কয়েকজন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছিলেন। ওগুলো সব ফেস সেভিং। কাউন্সিলরকে গুলি করতে গেছিল, ওই বন্দুকও কাটা নিয়েছে, গুলি বেরোয়, ভালোই হয়েছে, মানে বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ। কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ, আমরা চাইলে আমি দিয়ে দিব, দুটো বান্ধ আছে ওই জন্য চাইলে ছবি দিয়ে দেবো। সব তোলাবাজির লড়াই, আর কিছু। যারা বলছেন তারা আতঙ্কিত, তারাও তো তোলাবাজিতে যুক্ত হয়ে গেছে, রেশারেশি হয়েছে। নইলে ভাইপোর অফিস থেকে মেয়রের বিরুদ্ধে এফআইআর করতে যায় কেমন স্ট্রিটে, মেয়রের বিয়ে তার নামে কেমন স্ট্রিটে মাননীয় ভাইপো তথাকথিত অল ইন্ডিয়া পার্টি, মানে রিজিওনাল পার্টির অল ইন্ডিয়া নাম, যেরকম এআইএফপি ফরওয়ার্ড ব্লক, তা সেই পার্টির জিএস সাংসদ তিনি তার অফিস থেকে যাচ্ছেন ফিরহাদ হাকিমের বিয়ের কমপ্লেন করতে। এখানে পুলিশ মমতা ব্যানার্জির কথায় চলে, ফোন করে দিয়েছে ববির বিরুদ্ধে কিছু করা যাবে না, এফআইআর হয়নি, আর ভাইপো হয়তো ওটা প্রসিড করতে চাইনি। তা সবাই যারা আজকে আপনাদের চ্যানেলটা নিলে বলেছেন মেয়র হতে পারে, স্পিকার হতে পারে, মন্ত্রী হতে, সব কেউ অল আর বিলঙ্গিং টু টিএমসি পার্টি, এবং ন্যাচারালি তারাও আতঙ্কিত, কখন কি ঘটে যাবে। এত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে 75-25 নিয়ে গোলমাল প্রত্যেকেই আনছে। না, মানে এটা কি আভ্যন্তরীণ দ্বন্দ্বটা, মানে যেটা এতদিন ধরে উঠে আসছিল? হ্যাঁ, দ্বন্দ্ব হবে না কেন? আপনার আরাবুল শপথের লড়াইতে আরাবুল জেল খাটতে হবে। এই রাজ্যে কখনো তৃণমূলের লোক জেল খাটে? এই লড়াইটা কি? কাইজারের সঙ্গে আরাবুলের লড়াই, এই মডেল তো সর্বত্র কাউন্সিলরদের মধ্যে, এখানে ওখানে সব জায়গায় লড়াই। জীবন শাহ পরেশ পালের লড়াই সব জায়গায় আছে, আপনি গলিতে গলিতে যেখানে খুঁজিবেন সেখানেই পালিয়ে যাবেন নবমূল্যর ওপর। लगातार हिंदुओं के फेस्टिवल्स के ऊपर আমি আপনাদের একটা অন্য পয়েন্ট বলবো, তারপরে আমি বুঝতে যাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবে, এবং এই প্রথমে তারা বলেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা 10,98,000 সেটাকে, তার পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সার্কুলার দিয়ে বলা হয়েছে গত 2 বছরের মধ্যে যারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন 250 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি, তাদেরকেও এই তালিকায় বিবেচনা করা যেতে পারে। এটা যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্য সরকার মানে নির্দিষ্ট একটা পার্টি চালালেও, আমরা যেমন ভারত সরকারের কোন স্কিমকে বিজেপি স্কিম বা মোদিজি স্কিম বলি না, আমরা বলি মোদিজির সময় চালু হয়েছে। এখানেও রাজ্য সরকারের অর্থ মানে আমাদের আপনাদের ট্যাক্সের টাকা অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছে। আমরা যেটা আমি বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব, 1 নম্বর হচ্ছে ভিডিওরা অ্যাপ্লিকেশন রিসিভ করছেন, সবাই মেল টেল করতে পারে না গ্রামের প্রান্তিক মানুষজন।
আর কাস্টমার সার্ভিস সেন্টার অনেক আগে উঠে গেছে, আর বিএস যেগুলো আছে সেগুলো কার্যত নন ফাংশনিং। আমি ভিডিওরা করেছেন কি, সব ভিডিও অফিসে একটা করে ট্রাক বা বাক্স রেখেছেন, যেখানে ফুটো করে দিয়েছেন 5 ঘন্টা কমপ্লেন জমা করতে পারেন। এতে কিন্তু রিসিভ থাকছে না। আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে পাঠাও, রিসিভ থাকবে। রিসিভেরও যে ডকেট রিসিভ সেকশন, সেখানেও নিয়ন্ত্রণ ভিডিওদের হাতে, তারা রিসিভ দিচ্ছেন না, বলছেন ওখানে ফেলে দিয়ে যাওয়া অ্যাপ্লিকেশন। আমরা দাবি করব যে সমস্ত জনগণের দরখাস্ত রিসিভ করে দেওয়া। এখানে যে লেটেস্ট সার্কুলার স্পেশাল সেক্রেটারি পিএনএনডি দিয়েছেন 13/11/2024 হাউস টু হাউস ভেরিফিকেশন এন্ড ক্রস চেকিং রিচেকিং উইদিন 18th November 2024, data entry and provisional list preparation within 28th November, display of the list in block SDO DM office and official website of the district, disposal of objection from 29th November to 6th December 2024, approval by the Gram Sabha, এটা খুব ইম্পর্টেন্ট, গ্রাম সভার অনুমোদন, দ্যাট মিন্স গ্রাম সংসদ। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে দাবি করব লিডার অফ অপোজিশন হিসেবে, এক, আবেদনকারী এবং আপত্তিকারীদের দরখাস্ত রিসিভ কপি দিতে হবে। নো ট্রাক নো বাক্স যেখানে রিসিভ হচ্ছে, 1 নম্বর। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যেহেতু ওনারা অপোজিশনের সঙ্গে কোনো ইন্টারাকশন করেন। 2, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে বলবো 11 তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন। এটি সরকারি সভা, সরকারি প্রতিনিধি থাকবে। আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে, পাওয়ার অযোগ্য কোনো লোকের নাম থাকলে আপত্তি করবেন, আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন। তৃতীয়, আমি সরকারকে এই সার্কুলারের মধ্যে নেই, আমি একটা অনুরোধ করব, এর আগে পশ্চিমবঙ্গে যে যে দলের সরকার এসেছে তারা করেছে এই সব ক্ষেত্রে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং। আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং ডেকে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করব। চতুর্থত একটি বিষয় আমি এখানে বলতে পারি, যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন তাহলে আবাস 2-তে যে 4 কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। আবাস 2 3 কোটি বাড়ি করবেন তারা, ভারত সরকার, যেটা 4 কোটি আগে তৈরি হয়েছে, যেতে পশ্চিমবঙ্গ সরকার 54,000 কোটি টাকা পেয়েছেন, 40 লক্ষ ইউনিট পেয়েছেন। অর্থাৎ বাড়ি পায়নি তা নয়, হজম করেছেন, এটাই ঘটনা। 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ 1 এবং ইউপিএ 2, যার মধ্যে 9 থেকে 12 টিএমসিও ছিল, তারা ইন্দিরা আবাস যোজনা IAY তে 4,664 কোটি টাকা দিয়েছিলেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার 2টো টার্মে 8 বছরে 1 বছর 17টা টিম এসেছিল, অবজেকশনে ধরা পড়েছে বেআইনি তালিকা। 8 বছরে মোট 40 লক্ষ ইউনিট বাড়ির টাকা দিয়েছে, টোটাল অ্যামাউন্ট 54,000 crore। কংগ্রেসের 10 বছর আর মোদিজির 8 বছর যদি কম্পেয়ার করেন
তাহলে দেখবেন হেল অ্যান্ড হেভেন। আমি বলবো স্বচ্ছতার সঙ্গে সর্বদলীয় ভিত্তিতে গ্রাম সংসদের অনুমোদিত তালিকা যদি তৈরি করেন, আবাস 2-তে বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারত সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এবং সেই কারণে ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে আবাস 2 নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং ব্লক লেভেল পর্যন্ত ভিডিও কনফারেন্স এবং ভার্চুয়ালি ইনস্ট্রাকশন, লিখিত গাইডলাইন ইত্যাদি দেওয়া হয়েছে। এটাও আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই। প্রশ্ন করবো? একটা প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে হুমায়ুন কবির সহ আরো কয়েকজন এক টানা বলে যাচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলা ভালো নেই, তো ওইখানে অভিষেক ব্যানার্জিকে বলতে চিফ মিনিস্টার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আজকে তার পরিপ্রেক্ষিতে ববি হাকিম বলেছে, যারা এই কথা বলছে মমতার উপর অনাস্থা দেখাচ্ছে, হিম্মত থাকলে মমতার ছবিটা সরিয়ে দিয়ে ভোটে লড়ে দেখাবে। আমাকেও বলেছিল পিছনে মমতার ছবি আছে তাই যেতে, আমি তো সরিয়ে রেখে ওনাকে আনিয়ে দিয়েছি, সেটা বিষয় নয়। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছে, আমি চেষ্টা করেও জেতাতে পারি। মন্ত্রী হয়েছিলেন, দল বদল করেছিলেন, ওনার বিরুদ্ধে রবিউল আলম চৌধুরী কংগ্রেসের প্রার্থী ছিল, রবিউল আলম চৌধুরী হুমায়ুন কবিরকে হারিয়ে দিয়েছিল রেজিনগরের মাটিতে উপনির্বাচন। তাই এগুলো কোনো বিষয় নয়। ববি হাকিম এই ধরনের কথা আমার ক্ষেত্রেও বলেছে। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা নয়, এরা সম্পৃক্ত, এটা পরিবারবাদী পার্টি, ফ্যামিলি পার্টি। আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেম স্ট্যাটাস পান বা তার থেকে বেশি পান। তার জন্য ডাইরেক্টর অফ সিকিউরিটি 5টা বুলেট প্রুফ ফরচুনা কিনেছেন 60 লক্ষ টাকা করে প্রত্যেকটা দাম, কালো রঙ। তিনি মমতা ব্যানার্জি এবং তার থেকেও বেশি স্ট্যাটাস এনজয় করে এবং সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং যেটা মেন, এটা ট্যাবাক স্টেট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। সেই জন্য মিঠুনদের মতো অফিসার একটানা 8 বছর ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি ইত্যাদি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় থাকতে পারে। এই জন্য ধৃতিমান সরকারের মতো অফিসার পশ্চিম মেদিনীপুর জেলায় বারে বারে থাকতে পারে, ভোটের আগে বিরোধী দলের পোলিং এজেন্টদের গ্রেফতার করতে পারে। কার্যত অলিখিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 13.5 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী। অতএব এটার মধ্যে আলাদা কিছু নয়, সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি, ব্যানার্জি পরিবার। আমি ববি হাকিম, হুমায়ুন কবিরের কথার মধ্যে না গিয়েও বলবো, এই পরিবারের রাজনৈতিক বিসর্জন চায় পশ্চিমবাংলার আপামর জনগণ। নির্বাচনের পরিবেশ তৈরি হলে, ভয়মুক্ত নির্বাচন হলে পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন ঘটবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার, এই যে পুলিশি ব্যবস্থা নিয়ে এত সমালোচনা হচ্ছে, মদন মিত্র বক্তব্য বলছে এটা হয়েছে এই কারণেই তৃণমূলের জন্য হয়েছে, কারণ কাউকে গ্রেপ্তার করলে বা দুষ্কৃতীকে ধরলেই তৃণমূলের নেতারা গিয়ে ফোন করছে, ছাড়িয়ে নিয়ে আসছে। এটা ওনার কথার আমি খুব কম উত্তর দিই। আপনাদের চ্যানেলে আগে কেষ্টমণ্ডলকে দেখা যেত, এখন ওনাকে দেখা যাচ্ছে। আপনাদের কিছু ফিক্সড লোক রয়েছে যাদেরকে দিয়ে আপনারা বলান, তার মধ্যে হুমায়ুন কবিরও বলে। সবাই তো বলে না, পেটে গুঁতো মারলেও মুখ থেকে কথা বেরোয় না, এরকম অনেক লোক আছে। তা আমি আপনাকে ওনার কথার গুরুত্ব দিতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই ওনার কথার পরিপ্রেক্ষিতে এই কাজটা প্রথম 2011 সালে মমতা ব্যানার্জি করেছিলেন। কালীঘাট থানা থেকে মধ্যরাত্রে গিয়ে 12টার পরে আসামিদের বের করে দিয়েছে। তাই তৃণমূল বিধায়ককে আমি বলছি, মদন বাবুকে বলছি, ওনার কথাকে গুরুত্ব দেওয়া মানে আমার লস ওনার কেস। কারণ উনি নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় গিয়ে এরকম করতেন, এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন যদি মমতা বহুবার বলেছেন, কোনো লাভটা হয়নি।
হেরেছেন উনি, আমি জিতেছি, ওনার এটা হয়ে গেছে। তা থাকা ভালো, আর না থাকলে এমনিতেই অনেক প্রবলেম আছে। তা আমার বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার, তৃণমূল বিধায়ক তার মালিক বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই কথা বলছে। দাদা আমি হিন্দি এবারে হিন্দি নিয়ে যা আমি একটু যাও কাজ এই গুলশন কমিউনিটি নিয়ে করবো। কলকাতায় আজকে এক সমাবেশ থেকে বলা হয়েছে যে ওয়াকফ আইন সংশোধনী বিল পাস যদি করা হয় তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পার্লামেন্ট থেকে নাকি বেরোতে পারবে না। এটা তো মাঝে মাঝেই ওরা বলে, ট্রিপল তালাকের সময় বলেছিল, ওরা ভাবছে যে ওখানে মমতার পুলিশ আছে, 37টা বাস সাঁতরাগাছিতে পোড়ালেও পুলিশ বেরোবে না, দুর্গা ঠাকুর ভাঙলেও পুলিশ বেরোবে না, রাজাবাজার জ্বললেও পুলিশ বেরোবে না, বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়ি লুট করলেও বেরোবে না। এটা দিল্লির পুলিশ। এই কথাটা আজকে নয়, এই লোকেরা এই যে যারা আজকে মিটিং করলো, এর আগে পার্ক সার্কাসে মিটিং করেছিল ট্রিপল তালাকের সময়, বলেছিল ট্রিপল তালাক করে দেখাও। সিএ এর সময় বলেছিল, ট্রিপল তালাক আইন রুলসে পরিণত হয়েছে। 6 মার্চ 2024 সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে। অতএব ওয়াকফ নিয়ে কি হবে সে তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি উইল ডিসাইড। আমি একজন রেসপন্সিবল ল মেকার, পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার, আমি জেপিসির যে প্রসেস কাজকর্মের আগে মন্তব্য করতে পারি না রিগার্ডিং ওয়াকফ বিল। তো এইসব ধমক চমক কলকাতায় দেখাবেন, আপনাদের এইসব আওয়াজ অনেক জানা আছে, এবং ওখানে তো আপনার অনেক কথাই বলেছেন। আমি তো আপনাকে, আপনি যে প্রশ্নটা করলেন, এই ভাষণটা শুনুন। কলকাতা অচল করে দিল অমিত শাহজি, মোদীজি তো পার্লামেন্ট থেকে বেরোবে না, যে আমরা বুঝে নেব। এটা কলকাতা নয়, বলছে কলকাতা অচল করবো। কলকাতা একদম এই যে ধর্মতলায় দাঁড়িয়ে, রানী রাসমণিতে দাঁড়িয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি না। বাংলাদেশের মিছিল করতে গেলে কোর্টে যেতে হয়, আরজি করে প্রতিবাদ করতে গিয়ে মিছিল করতে গেলে মৌলালী ধর্মতলায় কোর্ট থেকে পারমিশন করতে হয়, বিবেক অগ্নিহোত্রীকে এখানে হাঁটতে গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হয়। আর আপনি রানী রাসমণিতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন, এটা অন্য কেউ বললে এফআইআর করতে না। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এর জন্য দায়ী যে সমস্ত হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন তারা। ফিরহাদ হাকিম বলছেন যে দেশে একটা অরাজক সরকার চলছে, সেই জন্য মানুষজন অরাজক হয়ে যাচ্ছেন। তার শিয়ালদাতে আজকে একটা কিয়স্কে, পুলিশ কিয়স্কে হামলা বলছে। আর পুলিশ কি ন্যাশনাল স্টাফ সার্কিট? পুলিশ তো স্টেট সার্কিট। ওরা অশিক্ষিত নেতা, বিভিন্ন সময় ফাউল প্লে করে, আবার বিধানসভার ভোটের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চান। যিনি একজন নারীকে, বোনকে, দিদিকে মালের সঙ্গে তুলনা করেন, যিনি তার ধর্মে সবাইকে দাওয়াত দেন, যিনি 50% লোককে বলেন উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে, যিনি পাকিস্তানের সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মোমিনপুরে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যাঁ। এরকম একটা অশিক্ষিত, অভদ্র, দেশ বিরোধী, রাজনৈতিক তকমাধারী ব্যবসায়ী, তিনি এ ধরনের কথা বলবেন, আর এর উত্তর বাংলার লোক দেবে। কলকাতা কর্পোরেশন এলাকাতে আমরা কোনোদিন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পরে এত ভোট পাইনি। এবারে 54টা ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে। এখানে বসে আছেন, এখানে 60টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে তাপসদা লিড করেছে। এবং এগুলো হচ্ছে এই ধরনের কথা বলার পরে এই পরিবর্তনটা হচ্ছে, মানুষই পরিবর্তন করে। लगातार हिंदुओं के फेस्टिवल के ऊपर अटैक हो रहा है, क्या आपको लग रहा है ये इंटेंशनली किया जा रहा है एक समुदाय की तरफ से, और बार बार आप बांग्लादेश की जिक्र क्यों कर रहे हैं? देखिए, बांग्लादेश का साथ हम लोग का सब, माने भाषा से लेकर खाना पीना से लेकर रिलीजियस कल्चर सब है। कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्चर, हमारी बंगाली कैलेंडर, वैशाख ज्येष्ठ आषाढ़, सब बांग्ला का साथ पूरा रिलेशन है।
वहाँ का बंगाली समुदाय का साथ हम लोग का बहुत अच्छा ताल्लुक है। जब हमारी देश का पार्टीशन हुआ था, कम से कम 3 करोड़ बंगाली हिंदू ने बांग्लादेश छोड़ के पश्चिम बंगाल में आया। अभी भी कम से कम 50-60 लाख लोग का रिश्तेदारी इधर उधर है। इसलिए बांग्लादेश में जो हो रहा है उसका रिएक्शन पहले पश्चिम बंगाल में होगा। हमारी 9 डिस्ट्रिक्ट बांग्लादेश का छाटे हुए एरिया है, बॉर्डर एरिया होगा। और यहाँ जो चल रहा है, यहाँ एक सरकार चल रहा है तुष्टिकरण की सरकार। ये अपने वोट बैंक बनाने के लिए ये लोग इस तरीके से घटिया काम करा रहा है। रोहिंग्या को एंट्री दे रहा है, फर्जी आधार कार्ड बन रहा है, पूरा देश में घुसपैठियों को भेज रहा है। आज झारखंड का डेमोग्राफी चेंज हो गया है। आज कर्नाटक में 8 लोग गिरफ्तार हुआ है, बंगाल से गया हुआ है। हरियाणा का नूह से लेकर दिल्ली जहांगीरपुरी, जहां जहां कम्युनल क्लास हुआ, जितना अरेस्ट हुआ सब यहाँ बांग्लादेशी है, थ्रू बंगाल किया है। यहाँ 72 प्लेसेस में बीएसएफ को जमीन नहीं भी मिला है, बार फेंसिंग कंप्लीट नहीं हुआ है। और अभी यहाँ जो हालत बन गया है, मुर्शिदाबाद में आप जाइए, बॉर्डर एरिया में कोई गांव में हिंदू का जमीन भी नहीं है, अपने जो आस्था की जो मंदिर वो भी नहीं है, सब खत्म कर दिया। इसलिए यहाँ जो चल रहा है अपीजमेंट पॉलिटिक्स चल रहा है, तुष्टिकरण का राजनीति, इसलिए हिंदू लोग सफर कर रहे हैं। फेस्टिवल को टारगेट किया जा रहा है, ऐसा फेस्टिवल टारगेट ड्यू टू रिलीजन। सुविंदुदा जरा एक सवाल है आपसे। अब पुलिस को लेकर आप लगातार सवाल उठा रहे हैं कि पुलिस कार्रवाई नहीं कर रही है, चाहे बेलडांगा हो, चाहे हावड़ा हो, चाहे गार्डन नीच हो। हम देखे हैं कि विगत 4 दिनों में जिस तरह से कोलकाता में घटनाएं घटी, और उसके बाद जो राजनीतिक बयानबाजी खुद तृणमूल की ओर से आ रहा है, चाहे वो फिराद हकीमो, हुमायूं कबीर हो या मदन मित्रा हो, उसे किस तरह से देख रहे? पुलिस की फेल्योर बता रहा है, कहा जा रहा है कि पुलिस मंत्री या उप मुख्यमंत्री नहीं, ये देखिए, ये काउंसिलर उसके ऊपर एक हमला हुआ, वो खतरनाक हमला, उसका पिस्तौल ऑपरेट नहीं किया शूटर का, इसलिए वो बाल बच गया। इसका बाद ये लोग का अंदर में हलबली मचा हुआ, ये लोग फियर साइकोसिस में चल रहा है। सब लोग करप्टेड है और अपने कॉम्पिटिटर है। जिस तरीके से तागड़ा सिक्योरिटी ममता बनर्जी और उनकी भतीजा का है, ये लोग को इनका तागड़ा सिक्योरिटी नहीं है। ये लोग सब अपने जो कारोबार का कंपटीशन चल रहा है, वहाँ जो हो रहा है कस्बा एरिया में, जावेद खान, उनकी लड़का जो काउंसिलर और उसका साथ सुशांत घोष, ये सब एरिया में है, पूरा कलकत्ता में है। इसलिए ये लोग जो बोल रहा है पुलिस के ऊपर प्रेशर बनाने के लिए, और जो छवि खराब हो रहा है, टीएमसी का लोअर लेवल वर्कर ने आवाज उठा रहा है, हम लोग की सेफ नहीं है। खास करके टीएमसी का हिंदू लीडर लोग, दे आर नॉट सेफ इन बंगाल, नॉट ओनली बीजेपी। आप देख लीजिए मीना खाका एमएलए को ऊपर क्या हुआ, सीधा गोली गाड़ी में। सुकुमार महातो नौंदेश खाली का एमएलए, उसका ऊपर क्या हुआ, उसका बाद सुशांत घोष के ऊपर। इसलिए ये जो बात आ रहा है, ये टीएमसी का जो ओल्ड वर्कर है, अपने जमीनी वर्कर है, जो लोग पार्टी सीपीएम का साथ संघर्ष करते हुए पार्टी को खड़ा किया, वो लोग बता रहा है तो बीजेपी ठीक कर रहा है, हिंदूज आर नॉट सेफ, नॉट ओनली द बीजेपी पीपल, द हिंदू पीपल ऑफ सीपीएम, कांग्रेस एंड टीएमसी, दे आर नॉट सेफ। वो मीना का संदेश खाली एमएलए के पास सिक्योरिटी था, काम में नहीं आया। सुशांत घोष जी का पास सिक्योरिटी है, उसका काम में नहीं आया। इसलिए ये सब जो कर रहा है, एक डर के कारण से कर रहा है, और दूसरा अपने इमेज बनाने के लिए ये लोग कर रहा है। इसको कोई, और ये लोग का बात का इतना पत्रकार बंधु और हम लोग इम्पोर्टेंस देने की कोई जरूरत ही नहीं है।
यहाँ एक ही पोस्ट है, उसका नाम है ममता बनर्जी, बाकी ओवरऑल लैब पोस्ट। तापसदा मैं दोनों ने काम किया, वो भी कुछ दिन मिनिस्टर था, मैं 4 बजे मिनिस्टर था, हम लोग का बहुत बड़ा अनुभव है इसलिए सब ओवरऑल लैब पोस्ट। दादा एक और सवाल है, दादा एक और सवाल है, राज्यपाल ने आज कहा है कि पुलिस का एक जो पार्ट है, एक घड़ा जो है वो राजनीति से ओतप्रोत है और दूसरा भ्रष्टाचार से। गवर्नर शुड विजिट बेलडंगा इमीडिएटली। मुझे रोक रहा है, परमिशन नहीं दे रहा है, 163 बोल रहा है। ऑनरेबल गवर्नर प्लीज गो एंड विजिट बेलडंगा because your government not replied your letter or not accept your advice. आपका सुझाव मानने के लिए सरकार तैयार नहीं है, इसलिए आपको जमीन पर जाना पड़ेगा। राज्यपालকে अपील করছি, हिंदी कंप्लीट हो गया? एक सवाल खाली, एक लास्ट सवाल। এই পার্টটা একটুখানি एक लास्ट মহামান্য রাজ্যপাল কালকে তার অফিস থেকে যে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, তিনি অত্যন্ত উদ্বিগ্ন। মহামান্য রাজ্যপাল এর আগেও পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে অনেকগুলো ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়েছেন, ফিল্ডেও গেছেন। আমি মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করব, 24 ঘন্টার মধ্যে যদি রাজ্য সরকার আপনাকে রেসপন্স না করে, তাহলে আপনার যদি সম্ভব হয় সিকিউরিটি প্রোটোকল সব মেনে, তাহলে আপনি কনস্টিটিউশনাল হেড, আপনি সবটা আপনাকে অনেক কিছু মেনে চলতে হয়। আপনার উচিত বেলডাঙ্গাতে যে 200 দোকান বন্ধ আছে, যে 50টা আমাদের মন্দির এবং মণ্ডপ ভাঙচুর হয়েছে, প্রায় শতাধিক লোক আহত হয়েছে, 500 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাকে যেহেতু বা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আপনি যদি যান তাহলে লোকগুলো অন্তত সংবিধানের প্রোটেকশন কিছুটা হলে পেতে পারে। তো ডিসিশন আপনার, যদি আপনাকে সরকার রেসপন্ড না করে, আমার মনে হয় আপনি লিডার অফ অপোজিশনের ব্যবস্থা ভেবে দেখতে পারেন। दादा बेलडंगा को लेकर आपका मांग क्या है और आपको उधर का परिस्थिति अभी कैसे चल रही है? हम लोग का मांग 3 मांग है। काल भी हुआ हादसा हुआ। एक, immediately deployment of paramilitary forces, especially CRPF, in Beldanga and adjoining area. Second, please withdraw 163. Third, the case should be handed over to National Investigating Agency because the ban organization SIMI and PFI still functioning in Murshidabad area. Murshidabad district is completely adjoining district and area of the neighboring country Bangladesh. दादा एक सवाल है शुभेंदुदा, এই বাইপাসের ধারে, शुभेंदुदा एक सवाल है, ধারে যে গুলশান কলোনিটি রয়েছে, মানে বাইপাসের ধারে যে গুলশান কলোনিটি রয়েছে, পুরোপুরি এটা বাংলাদেশের অনুপ্রবেশের একটা ঘাঁটি হয়ে যাচ্ছে। আর অদ্ভুতভাবে প্রমোটার রয়েছে, তারা ওই বাংলাদেশিদের এখানে এনে তৃণমূলের সে কথা প্রকাশ করে প্রমোটারদেরও তার মধ্যে একটা বিরাট ব্যাপার। আপনি স্পেসিফিক তথ্য থাকলে দেবেন। আমি অত্যন্ত খুশি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর তারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ ফর্জি আধার কার্ড ইত্যাদি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সংবাদ মাধ্যম আপনারা দেখেছেন, বড় আকারে কাজ শুরু করেছেন এবং ইডি প্রথমবার এই ধরনের কাজ করেছে। আপনাদের তথ্য থাকলে আপনাদেরও সরাসরি দিতে পারে, যে কোনো নাগরিকের অধিকার, এই জন্য কোনো পদ বা কোনো ডেজিগনেশনের প্রয়োজন নেই। আমি মনে করি যারা করছেন আমাদের ন্যাশনাল রেপুটেড অর্গানাইজেশন, তাদেরকে আপনারা ইনফরমেশন শেয়ার করতে পারেন। আপনাদের পরিচয় সিক্রেট থাকবে এবং এটা পশ্চিমবঙ্গের স্বার্থে দেশ হিতে আমাদের প্রত্যেকের করা উচিত। আমরা যে যেই প্রফেশনে থাকি না কেন, পলিটিক্স হতে পারে, আমাদের মিডিয়া প্রেস রিপোর্টার হতে পারে, নেশন ফার্স্ট, রাষ্ট্রের স্বার্থে করতে হবে। এখানে কোনো হিন্দু মুসলমানের বিষয় নয়। এরা বাইরে থেকে এসে আমাদের ডেমোক্রেসি চেঞ্জ করছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমাদের ছোট ছোট বোন এবং মেয়েদের উপর অত্যাচার হচ্ছে।
লাভ জিহাদ হচ্ছে, আর মমতা ব্যানার্জিরা ভোট জিহাদ করার জন্য এদেরকে তোল্লাই দিচ্ছেন। অর্থাৎ এর জন্য আমাদের জমি চলে যাচ্ছে, আমাদের রেশন চলে যাচ্ছে, ভারতীয়দের চলে যাচ্ছে, শুধুমাত্র একটি কোনো কমিউনিটি নয়। অতএব এই বিষয়ে সবারই এগিয়ে আসা উচিত। আমি মহারাষ্ট্র ঝাড়খণ্ডে গেছি, আমি দেখেছি সেখানে উন্নয়ন এবং অন্যান্য সাথে সাথে এই অনুপ্রবেশকারীটাও সবচেয়ে বড় ইস্যু হিসেবে এবারে ভোটে উঠে এসেছে। বাকিটা আমি বলবো না, কারণ আগামীকাল নির্বাচন ডিউটি আছে। এসবের মধ্যে ফিরহাদ হাকিম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শহরকে নিরাপদতম শহর করেছে। হ্যাঁ, নিরাপদতম শহর করেছে, উত্তরটা দিতে পারবে আরজিজ করে ডাক্তার বোনের বাবা এবং মা। কেমন নিরাপদ শহর? চলে যান সোদপুরে, ওর উত্তরটা অভয় বাবা দিয়ে দেবে, আমাকে দিতে হবে না। শুভেন্দুদা, এই প্রমোটাররা আমাদের রিগার্ডিং ওই জাজমেন্ট নিয়ে খুব অল্প সময় পোস্ট করেছে। হাইকোর্ট আমাদের যে প্রিলিমিনারি যে ডিমান্ডটা এনআইএ ইনভেস্টিগেশন আর ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সেটা আজকে যে খুব শর্ট রিপোর্ট কনফার্ম করা হয়েছে, কালকে মামলাটি রাখা হয়েছে, এই সমস্ত কিছু হ্যাজ বিন লেফট ওপেন, কালকে এই কনসিডারেশনগুলো হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম কিছু মানুষজন তারা বাড়িঘর ছাড়া এলাকায় থাকতে পারছে না, হিন্দু সনাতনী মানুষজন যারা রয়েছে। হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছেন যে যারা যারা এফেক্টেড, যারা বাড়িতে থাকতে পারছে না, তাদের সমস্ত কিছু ডিটেলস আমাকে বলেছে অ্যাডভোকেট জেনারেলকে ফরওয়ার্ড করতে, আমি সেগুলো করবো সন্ধ্যেবেলার মধ্যে। এছাড়াও আপনাদের মাধ্যমে বলছি, যে সমস্ত মানুষজন এখনো অবধি বেলডাঙ্গার বাসিন্দা, তারা এলাকা ছাড়া বা অন্য জায়গা থেকে বেলডাঙ্গা ফিরতে পারছেন না, তাদেরকে এসপি মুর্শিদাবাদের যে অফিসিয়াল ইমেল আইডি, সেটা গুগলেই আপনারা পাবেন, সেখানে হ্যাঁ, আর না হলে হচ্ছে যারা এলাকায় ফিরতে চাইছেন বা পাচ্ছেন না, তাদেরকে ইমেল আইডি যেগুলো দেওয়া আছে, সেখানে আমার ইমেল আইডি kaustubh.cp@gmail.com এবং spmurshidabad@gmail.com, এই দুটো ইমেল আইডিতে তাদের ডিটেলস ফরওয়ার্ড করলে কোর্টের ডাইরেকশন যে তাদেরকে এলাকায় ফিরিয়ে আনবার জন্য এবং পুলিশকে সর্বোত্তমভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কন্টিনিউয়াস রুট মার্চের কথা বলা হয়েছে, পুলিশ যাতে কন্টিনিউয়াস রুট মার্চের ব্যবস্থা করে টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ড অফ দি পাবলিক অ্যাট লার্জ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের যে সেকুলার ফ্যাব্রিকের কথা যেটা কনস্টিটিউশনে বলা আছে, কোর্ট বারবার করে এমফাসিস করেছে এটাকে যাতে অটুট রাখা যায়, তার জন্য রাজ্য সরকারকে সর্বোত্তমভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের আবারও বলছি যে প্রিলিমিনারি যে দাবি এনআইএ ইনভেস্টিগেশন আর ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, এটা অত্যন্ত নজিরবিহীনভাবে কোর্ট খুব অল্প সময়ের মধ্যে রাজ্য সরকারকে বলেছে একটা রিপোর্টের মাধ্যমে জানাতে যে তারা কি স্টেপ নিয়েছে। আমরা বলেছিলাম যে এক্স হ্যান্ডেলে পুলিশ যে কথা বারবার করে বলছে, আজকে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে কোনো কমিউনাল ক্ল্যাশ হয়নি। আমরা তখন তার যে পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্স হ্যান্ডেলে করা যে টুইট, সেটাকে উদ্ধৃত করে বলি তারা দুটো গ্রুপের কথা বলেছে, এই গ্রুপ কারা তারা আইডেন্টিটি ডিসক্লোজ করেনি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এবং সব থেকে বড় কথা, আপনাদের যে ভিডিও আমরা একটু আগে দেখিয়েছি, যে মৌলবাদী যে ভদ্রলোক যিনি কথা বলছেন, কোর্ট তাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা কোর্টে হিয়ারিং চলাকালীন কোর্টকে দেখানো হয় এবং কোর্ট বলেছিল আমাকে এই ভিডিওটা জামিন অ্যাডভোকেট জেনারেলকে সাপ্লাই করতে, আমি কোর্টের আওয়ার্সের মধ্যে সেটা সাপ্লাই করি। কোর্ট সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে। আবারও বলছি, মামলা কালকে শুনানি থাকবে এবং এই সেন্ট্রাল ফোর্সের যে ডেপ্লয়মেন্ট বা এনআইএ ইনভেস্টিগেশন কালকে বিচার্য বিষয়, এগুলো কোর্ট কনসিডার করবে।